সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। কাল থেকে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলবে সব সরকারি বেসরকারি অফিস। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ১১ ঘন্টা কারফিউ শিথিল রয়েছে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারা দেশে সহিংসতা শুরু হলে ১৯ জুলাই রাত ১২টা থেকে ২১ জুলাই সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। কিছুক্ষণ আগে বরিশাল থেকে কারফিউ এবং সড়ক পরিস্থিতির খবর জানিয়েছেন সহকর্মী নাসির উদ্দিন। সারা বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলমান থাকলেও বরিশালে কিন্তু সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এমনটাই জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে বরিশালে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করার কিন্তু সব ধরনের দোকানপাট খুলেছে এবং চাকরিজীবী সহ সব ধরনের লোকজন কিন্তু নির্বিঘ্নে চলাচল করছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বরিশাল মহাসড়কে। আমি দেখেছি সকাল থেকে কিন্তু গণপরিবহন সহ অন্যান্য যে সকল পরিবহন রয়েছে তা কিন্তু নির্বিঘ্নে চলাচল করছে। এতে করে সাধারণ মানুষের মাঝে কিন্তু স্বস্তি ফিরে আসছে। কারফিউ শিথিল করার পরিপ্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে যদি সেনাবাহিনী, র্যাব, ডিজিবি, পুলিশ সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছে। কারফিউ শিথিল অবস্থায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অরাজকতার ঘটনা এড়াতে তারা কিন্তু টহল দিচ্ছেন। তবে একথা যদি বলি যে বরিশালের কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে ভয়ভীতি ছিল তা কিন্তু এখন আর নাই। তারা কিন্তু স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কারফিউ আর কোটা সংস্কার আন্দোলনের সৃষ্টি পরিস্থিতির প্রভাব পড়েছে কিশোরগঞ্জে দৃষ্টিনন্দন ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম হাওরে। নীল আকাশের নিচে হাওরে অপরূপ সুন্দর দৃশ্য নিজ চোখে অবলোকন করতে এই সময়ে ভ্রমণ পিয়াসীরা ছুটে আসেন হাওরে। কিশোরগঞ্জে হাওর সমৃদ্ধ ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের আভুরা সড়কে পর্যটকের ঢল নেই। জেলার চিরচেনা হাওরগুলো এখন পর্যটক শূন্য। ঘাটে বসে বেকার সময় কাটাচ্ছে নৌকার মাঝিরা। হোটেল রেস্তোরাঁগুলো মানুষ শূন্য। কারণে কোনো পর্যটক আসতেছে না। না আসার কারণে আমরা গাড়িওয়ালারা যারা আছি খুব অভাবের দিক দিয়ে আছি। আমরা তো আগে পর্যটক নিয়ে ভালো ধরনের ব্যবসা বাণিজ্য করতাম, এখন তো আর চলতে পারতেছি না। এই কারপুজারিতে আমরা তো বহুত লস হইতেছে। আমাদের এখন 10 দিন যাবৎ কারপুর কারণে প্যাসেঞ্জার নাই, পর্যটক নাই। পর্যটক না কারণে আমরা এখন চলাফেরা চলতে পারতেছি না ভালো। বগুড়ার শিবগঞ্জে পার না থাকা ও বিল খননের অভাবে মাছ চাষে অনুপযোগী হয়ে পড়েছে সরকারি জলাশয়। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্যজীবীরা। উপজেলায় সরকারি জলাশয় রয়েছে 453টি ও 5টি বিল রয়েছে। ইজারার মাধ্যমে ডেকে নেয়া জলাশয়ে মাছ চাষ করেন মৎস্যচাষীরা বলছেন, সংসার দিঘি, জুরি বিল সহ প্রায় 53টি বিলের পার না থাকায় ও খননের অভাবে বেড় জাল দিয়ে মাছ চাষ করতে হচ্ছে তাদের। এছাড়াও জলাশয়ের গভীরতা দিন দিন কমে যাওয়া বিপাকে তারা। মৎস্যজীবীদের দাবি, জলাশয়ের পার বাঁধা খনন করে মাছ চাষের উপযোগী করে দেওয়া হোক। এখানে কিন্তু এক মানুষ পানি আপনি থাকবেন না। এটি ওরা পাবলিক দাবি করে, বুঝছো, একজন 33% অত তো আসত। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা কালামপুর এলাকায় কিরি পোকায় অতিষ্ঠ হয়ে মানবেতর জীবনযাপন করছে প্রায় 3000 পরিবার। স্থানীয়রা জানায়, ঘুমন্ত অবস্থায় কিরি পোকা কানে ঢুকে যাচ্ছে এবং খাবারেও মিশে যাচ্ছে। এই কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন তারা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়রা জানায়, পাশের সিপি বাংলাদেশ নামে একটি ফিড কারখানা থেকে এসব পোকা এলাকায় ছড়িয়ে পড়ছে। দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। ওইখান থেকে কিরি পোকাগুলা উইরা উইরা বাসা বাড়ির মধ্যে আসে, আইসা আমাদের অনেক ডিস্টার্ব করে। বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রে ঘুম আসতে পারি না। কিড়ি পোকার জন্য পোলা পান ছেলে মেয়ে সব অস্থির হয়েছে, কানের ভিতর মুখের ভিতর যায়,
আমরা ভাত খাইতে পারি না, প্লেটে পড়ে। আমরা রাত্রে ঘুমাতে পারি না, বাচ্চা শুয়ে থাকলে বাচ্চার কান্নি আসে। এই রুম থেকে যে ভাড়াটিয়ারা থাকে ওনারা অন্যত্র সরে যাওয়ার জন্য আমাদের রুম ছেড়ে দিছে। আমরা এখন এভাবে কিভাবে চলবো? আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলবো এটা নিয়ে। যদি তারা এটা নিয়ন্ত্রণ করতে না পারে এবং যদি সত্যি তাদের ওখান থেকে এইভাবে বের হয় এবং মানুষের জনজীবন বিপন্ন করে বা কোনো সমস্যা করে, তাহলে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানাবো। গাইবান্ধায় জেলা পর্যায়ে লার্নিং শেয়ারিং সভা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। সৌহার্দ্য 3DRR, SKS ফাউন্ডেশন ও কেয়ার বাংলাদেশের যৌথ সহযোগিতায় এই সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরামর্শ গ্রহণে জনপ্রতিনিধি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করা হয়। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদুল হক রাসেলের উদ্যোগে চট্টগ্রামে অসহায় প্রায় 600 মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে নগরীর আকবর শাহ থানা এলাকায় এই খাবার বিতরণ করা হয়। মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, যুবলীগ নেতা মাজহারুল নোমান খান, উত্তর জেলা যুবলীগের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান সহ আরও অনেকে। চলমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে দুপুরে নগরীর শহীদ কামরুজ্জামান চত্বরে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। মৌলভীবাজারে পৌরসভার 2024-25 অর্থবছরে কোনো নতুন কর আরোপ ছাড়াই 150,85,73,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে পৌরসভা হলরুমে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান। পৌর কর্মকর্তা রুমেল আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, কাউন্সিলর আনিসুজ্জামান বায়েস, প্রেস ক্লাবের সহসভাপতি নুরুল ইসলাম শেফুল, সাধারণ সম্পাদক পান্না দত্ত সহ অনেকে। রংপুরের তারাগঞ্জ 2023-24 অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় তৃতীয় পর্যায়ের প্রকল্প কাজ না করে অর্থ উত্তোলন করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে প্রকল্প চেয়ারম্যানের বিরুদ্ধে। সুবিধাভোগীদের অভিযোগ, উপজেলায় TR কাবিখা প্রকল্প তৃতীয় পর্যায়ে আলমপুর ইউনিয়নের পশ্চিম শেরমস্ত ঈদগাহ ময়দানের বরাদ্দ 3,80,000 টাকা ও কবরস্থানের জন্য 4 লাখ সহ দুটি প্রকল্পে কিছু মাটি ভরাট করা হয়। কাজ না করে প্রায় 8 লাখ টাকা আত্মসাৎ করে প্রকল্পের সভাপতি এনামুল হক। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো পদক্ষেপ না নেয় ক্ষুব্ধ স্থানীয়রা। যেই দিন আমরা নামাজ পড়ি ওই দিনই বলছে আমি 3,00,000 4 লাখ টাকার কাজ আনি, 20-30,000 টাকার কাজ করি, বাকি টাকা খাই। আমাদের ঈদগাহ মাঠে 3,80,000 টাকার। এখন এইখানে আমরা কাজ আমাদেরকে বলে নাই, কিন্তু উনি তো কাজটা নিয়ে আসছে আমাদের 10-এর লোক, উনি বলে নাই। এই হিসাব চাইলে উনি কাঁচাল কাজিয়ে করিয়া কয়েকে আমি হিসাব দেবো না, উনি এইখান থেকে নামাজ পড়িয়া উনি নামাজ না পড়িয়ে উনি চলে গেছে। রাস্তা ভাঙার কারণে আমরা স্কুল যেতে পারি না, পড়াশুনো করতে পারি না। রাস্তা ভাঙার কারণে আমরা হাঁটাচলা করতে পারি না। সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন, এই স্লোগানে নরসিংদীর রায়পুরায় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। দিবস উপলক্ষে সকালে একটি র্যালি বের করা হয়, পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসান। বক্তব্য রাখেন সহকারী কমিশনার শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাবিব, ফরহাদ আলম সহ আরও অনেকে। কুমিল্লা সদর দক্ষিণে নির্মাণ শ্রমিক মোহাম্মদ ইয়াসিন মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপর একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, মাদক ব্যবসা ও পরকীয়া প্রেমে বাধা দেয়ায় 2020 সালের 18 মে রাতে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ইয়াসিন মিয়াকে হত্যা করে শাহজাহান ও তার ভাই সেলিম মিয়া। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
তিন দফা বন্যায় সিলেটের বন্যা কবলিত উপজেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। দফায় দফায় বানের পানির তোড়ে উঠে গেছে রাস্তার পিচ, সৃষ্টি হয়েছে বড় বড় গর্তে। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ, কালভার্ট। এলজিইডি বলছে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা পরিমাণ প্রায় 160 কিলোমিটার, যা মেরামত করতে খরচ হবে 118 কোটি টাকার উপরে। সিলেট থেকে শাহজাহান সেলিম বুলবুল রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চল গত 27 মে প্রথম দফা বন্যার কবলে পড়ে। এরপর 15 জুন দ্বিতীয় দফা এবং 27 জুন তৃতীয় দফা বন্যা হয় সিলেটে। বন্যায় মানুষের ঘরবাড়ি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কোথাও ডুবে গেছে পাকা রাস্তা, কোথাও আবার সড়কের সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে চলাচলের উপযোগিতা হারিয়েছে সড়কগুলো। বৃষ্টি হওয়ার সাথে সাথে এই রাস্তাটা ডুবাই যায়, আর এই রাস্তা ডুবানির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাধারণ মানুষ ভোগান্তির শেষ নেই। এই রাস্তাটা একমাত্র 4-5টি ইউনিয়নের জন্য কিন্তু সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা। বন্যার পানি নামলে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এলজিটির এই কর্মকর্তা। 23-24 অর্থ বছরে টেন্ডার করেছি কয়েকটা স্কিমের, এবং কিছু কিছু রাস্তায় বিশেষ করে গোলাপগঞ্জ, গোয়েনঘাট সেসব রাস্তায় কাজও শুরু হয়েছে, কিন্তু কাজগুলো শেষ হয়নি। এই বন্যা না আসলে হয়তো এই আগামী নভেম্বর-ডিসেম্বরে অনেকগুলো রাস্তা শেষ হয়ে যাবে। তো ওই টেন্ডারগুলো করা আছে। আমার বিশ্বাস আগামী শুষ্ক মৌসুমে আমাদের অনেকগুলো রাস্তার কাজ শেষ হয়ে যাবে। দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের মাধ্যমে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।